ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করি। আজকে আমাদের ডেস্টিনেশন গোলকুন্ডা ফোর্ট। 20 মিনিটের উবের জার্নি করে আমি পৌঁছে গেছি গোলকুন্ডা ফোর্টের জাস্ট টিকিট কাউন্টারের সামনে। তো যেমনটা দেখতে পাচ্ছ, টিকিটের প্রাইস ইন্ডিয়ানসদের জন্য অনলি 25 রুপিস। তো যথারীতি আমি টিকিট কাটলাম এবং সোজা চলে যাব এবার দুর্গের ভেতরে। বহু হিংসা, আত্মত্যাগ এবং নানান রোমাঞ্চকর গল্প লেখা রয়েছে এই ফোর্টের কোনায় কোনায়। দুর্গের প্রতিটি দেওয়াল, প্রতিটি পাথর এখনও সেই ইতিহাস বহন করে নিয়ে চলেছে। গোলকুন্ডা ফোর্ট বিখ্যাত কাকাতিয়াস ডাইনাস্টিতে তৈরি হয়েছিল। অন্ধ্রপ্রদেশের এই অঞ্চলে রয়েছে একাধিক কয়লা খনি এবং আমরা সবাই জানি ওয়ার্ল্ডের সবথেকে পপুলার কোহিনুর হীরার কথা। তো কোহিনুর হীরাও পাওয়া গিয়েছিল এই দুর্গের আশেপাশে অঞ্চল থেকে। দুর্গের মেইন প্রবেশদ্বার ধরে আমরা পৌঁছে গেছি দুর্গের সামনে। এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি কেউ ক্ল্যাপিং করে তাহলে সেই আওয়াজটা ইকো হয়ে অনুরণন সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টি হয়ে পুরো দুর্গের চারিদিকে শোনা যাচ্ছে। কোনো সাধারণ মানুষের যদি কোনো নালিশ করার ছিল বা কোনো কিছু রাজার সামনে বলার মতো থাকতো, তাহলে সে এইখানে দাঁড়িয়ে কথা বলতো এবং সেই কথাটি ইকোয়িং হয়ে সামনে যে প্রাসাদটা দেখা যাচ্ছে সেই প্রাসাদের থাকা রাজা রানী শুনতে পেত। এটি ডান দিকেই রয়েছে মর্চুয়ারি বাথ। এই স্ট্রাকচারটা বানানো হয়েছে পার্সিয়ান এবং টার্কিশ আদব কায়দায়। তো এখানে বেসিক্যালি রাজার ফ্যামিলি থেকে কেউ মারা গেলে, কোনো রয়্যাল পার্সোনালিটিস ডেথের পর যেই আমাদের নিয়ম অনুযায়ী যেভাবে স্নান করানোর নিয়ম থাকে, তো এখানে ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা করা ছিল। তো সেটা দিয়ে সেই মরণোত্তর দেহটাকে স্নান টান করিয়ে তারপর সৎ কাজের জন্য নিয়ে যাওয়া হতো। তো এটার মধ্যে ভেতরে ঢোকার পারমিশন এখন নেই, ব্লক করা আছে। তো যতটা পসিবল আমি ক্যামেরার মধ্যে থেকে এটাকে নেওয়ার চেষ্টা করেছি। এটা মর্চুয়ারির বাইরের পোর্শন। মর্চুয়ারি বেসিক্যালি এটা হচ্ছে শ্মশান ঘাটও বলতে পারো। দেখতেই পাচ্ছ সামনে জলের ব্যবস্থা, যেমনটা বললাম গরম জল এবং ঠান্ডা জলের জন্য এখানে একটা ছোট ছোট গর্তের মতো করা আছে। এখানেই হয়তো জলের ব্যবস্থাগুলো করা ছিল। তো এই মর্চুয়ারির সামনের দিকে রয়েছে নাগিনাবাগ। তো তার আগে বলে রাখি, নাগিনাবাগ ঢোকার ঠিক আগেই সামনের পোর্শনে রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাবে এক্ষুনি দেখো, সামনেই রয়েছে 240 কেজি ওজনের একটা লোহার তৈরি কিছু একটা জিনিস। তো কথিত আছে এখানে যারা রাজার এখানে কাজ করতে আসতো তাদেরকে এটা হচ্ছে ওঠাতে হতো। এটা লিফট করতে পারলে, এটাকে ওঠাতে পারলে তারা হচ্ছে সরাসরি এই দুর্গের মধ্যে কাজ করার পারমিশন পেত। তো যাই হোক, এবার আমরা চলে আসি বাম দিকের পোর্শনে। বাম দিকের পোর্শনে রয়েছে শাহী মহল। বেসিক্যালি এই মহলটাকে কাজে লাগানো হতো, রাজারা এখানে থাকতো এবং এখানে অনেক বারুদ, গোলা এই সমস্ত কিছু জমায়েত করে রাখা থাকতো প্রোটেকশনের জন্য, তাকে কেউ দুর্গকে আক্রান্ত করলে সামনে থেকে যেন সেগুলোকে তাড়াতাড়ি ইউজ করা যায়। তো সামনে আমরা চলে এসেছি এখন নক্করখানা। নক্করখানা বেসিক্যালি এটা হচ্ছে একটা জায়গা যেখানে যে সমস্ত গেস্টরা বাইরের থেকে রাজার সঙ্গে দেখা করতে আসতো, বা রাজা যেই সমস্ত গেস্ট বা বাইরের বিদেশ থেকে অতিথিদেরকে ইনভাইট করতো, সেই সমস্ত অতিথিদেরকে এখানে এসে রাখা হতো। সো দ্য স্ট্রাকচার ইজ রিয়েলি ইউনিক। আর এখানে তাদেরকে আসার পরে ফুল, মালা এবং তার সঙ্গে সঙ্গে রাজকীয়ভাবে যে একটা সেলিব্রেশন হতো, ওয়েলকাম করা হতো, সেটা এখানেই হতো। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে নক্করখানা। আর এখানের যে স্ট্রাকচারগুলো দেখতেই পাচ্ছ ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, কিন্তু তার মধ্যেও সৌন্দর্যতা এখনও রয়েছে এবং স্বমহিমাই এখনও বিদ্যমান বলাই যেতে পারে। আর এখানে পাশে পাশে যে কক্ষগুলো রয়েছে, এই সমস্ত কক্ষগুলোতে ওই সমস্ত গেস্টদেরকে রাজা রাখতেন। আর এই সমস্ত ঘরগুলো টোটালি খোলা, কিন্তু কার্টেন দিয়ে একটা থেকে আরেকটাকে ডিফারেন্সিয়েট করা হতো। সি দ্য বিউটি। মানে আরেকটা জিনিস বলে রাখি, এই ফোর্টটা কিন্তু একদমই ইট, বালি এসব দিয়ে তৈরি নয়, মাটি দিয়ে তৈরি এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় পাথর দিয়ে এই ফোর্টটাকে সিকিওর করা হয়েছে। আমি এখন চলে এসেছি রাজার অতিথিশালার একদম ভেতরের পোর্শন। সি
এটা হচ্ছে সেই বড় বড় হল ঘরের মতোই লাগছে আমার মোটামুটি। এটা সামনের দিকে পোর্শন, এদিকেও রয়েছে। এটা দীর্ঘ অনেক লম্বা হল ঘর। রাজার অতিথি বলে কথা, সেইরকম রাজকীয় গেস্টদের জন্য রাজকীয় ব্যাপার স্যাপার তো ছিলই। এখন শুধুমাত্র এই বড় বড় দালানগুলোই পড়ে রয়েছে, আর দেখার মতো কিছুই নেই। আর তার সঙ্গে সঙ্গে হাজার হাজার স্মৃতি এই ইট পাথর এখানকার প্রতিটি কোণা কোণা বহন করে চলেছে। তো যাই হোক, রাজার অতিথিশালা থেকে বেরিয়ে সামনেই রয়েছে নাগিনা বাগ। তো নাগিনা বাগের কিছু কিছু পোর্শন তোমরা দেখতে পাচ্ছ, আর এটা রাজার অতিথিশালার জাস্ট বাইরের পোর্শনটা। এই ফোর্টটাতে ওভারঅল নগরের মধ্যে যা কিছু থাকা প্রয়োজন সব কিছু বেশ সিস্টেমেটিক্যালি রয়েছে। সো নাগিনা বাগ কথার অর্থ হলো দ্য জুয়েল অ্যামং দ্য গার্ডেন্স। সো এই জায়গাতে চলতো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হীরের আমদানি রপ্তানি। তো আমরা যেটা জানি, পৃথিবীর বিখ্যাত সব হিরে, কোহিনূর, হোপ ডায়মন্ড, রিজেন্ট ডায়মন্ড, দারিয়ানুর, এগুলো সব কিছুই পাওয়া গিয়েছিল গোলকোন্ডা মাইন্স থেকে। আর এই ফোর্ট চত্বরে রয়েছে অসংখ্য মাইন্স। কালের ইতিহাসে পরিবর্তন তো ঘটেইছে। এই জায়গাতে দেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব এসে এই ফোর্টের অধিকার বা দায়িত্ব ক্ষমতা গ্রহণ করেন। তারপর থেকে এই যে হীরের বাজার সেটাকে ট্রান্সফর্ম করে মুঘল গার্ডেন্স হিসাবে এটা বানানো হয়েছে। এখানে যে লে আউটগুলো সেগুলো দেখতে পেলে দেখবে বর্গাকৃতিতে বানানো। তো এগুলো হচ্ছে টিপিক্যাল যেটা মুঘল গার্ডেন্সের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেই বানানো হয়েছিল। এবার নাগিনা বাগ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব সোজা রাজ দরবারে। তো এখান থেকে প্রায় 460টা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে ওপরে উঠতে হবে। যদিও এটা নভেম্বর, কিন্তু মনে হচ্ছে না। ওয়েদারের যে কন্ডিশন, প্রচণ্ড ধূপ, অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদের জন্য মনে হচ্ছে যেন অলরেডি যেন একদম জুন জুলাই মাসে এসেছি। যাই হোক, সি দ্য স্ট্রাকচার অফ দিস ফোর্ট। এখানে কিন্তু বড় বড় পাথরের চাই দিয়ে বানানো হয়েছে এবং ফোর্টের চারিদিকে দেখো চওড়া দেওয়াল রয়েছে। আর ফোর্টটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 460 ফিট ওপরে উঁচুতে অবস্থিত। তো এখন ওপরে যেতে যেতে আমরা দেখতে পাবো যে পানীয় জলের ট্যাঙ্ক। এটা হচ্ছে সেকেন্ড ট্যাঙ্ক ফর ড্রিঙ্কিং ওয়াটার। এইভাবে আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। আর জাস্ট পাশে দেখো যে কত বড় বড় পাথর দিয়ে বানানো হয়েছে এই রুমগুলো, আর এই ফোর্টটাকে সিকিওর করা হয়েছে। এই ফোর্টকে অনেকেই হন্টেড এরিয়াও বলে থাকে। শোনা যায় মণিমাণিক্যের পাশাপাশি এই দুর্গে নাকি একটি নিবিড় প্রেম কাহিনীর সাক্ষী। নর্তকী তারামণি এবং আবদুল্লাহ কুতুব শাহের ভালোবাসার কাহিনী সবাই প্রায় জানি। তো শোনা যায় এই প্রেম নাকি পরিণতি পায়নি, তার জন্য নর্তকী তারামণি তার অতৃপ্ত আত্মা আজও দুর্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সন্ধ্যের পর কেউই যাওয়া প্রেফার করে না। যাই হোক, এবার আমরা চলে এসেছি এখন রামাদাসের জেলে। ভক্ত রামাদাস বেসিক্যালি উনি ছিলেন একজন রয়্যাল ট্যাক্স কালেক্টর, যিনি টাকা চুরি করে নিয়েছিলেন রয়্যাল ট্রেজারি থেকে একটা রাম ভগবান রামের টেম্পল বানানোর জন্য। কিন্তু সেই জন্য রাজা পরে জানতে পারে এবং এখানে এই জেলের মধ্যে ওনাকে বন্দি করে দেওয়া হয়। ইনিশিয়ালি এই জেলটা বানানো হয়েছিল, এই ঘরটা বেসিক্যালি বানানো হয়েছিল গুদাম ঘর হিসাবে। কিন্তু পরে রাজা জানতে পারার পর রামাদাসকে এখানে এই জেলে একদম বন্ধ করে রেখে দেয়। দেখতেই পাচ্ছ কত বড় জেল। আর এই জেলের মধ্যে যে হনুমানজির মূর্তিগুলো দেখলে, এইগুলো রামাদাস জেলে 12 বছর ধরে ছিল এবং সেই অবস্থায় বানিয়েছিল, ওনার হাতে করে তৈরি বানানো। আর এইভাবে উনি পুজো করতেন হনুমানজির। তো চলো সোজা উপরের দিকে উঠে যাই। সামনেই রয়েছে সবথেকে বেশি অ্যাট্রাকশন রাজার দরবার। তার আগে এখানে মা জগদম্বা পূজিত হন। এই ফোর্টে রয়েছে একদিকে মন্দির, একদিকে মসজিদ। এটা হচ্ছে মা জগদম্বার টেম্পল। মা জগদম্বা মা কালীর আরেকটা মূর্তি দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরের অংশটা।
মন্দিরে তো মায়ের কাছে মাথা টেকিয়ে নিলাম, এবার চলো সোজা চলে যাই রাজদরবারে। এটা তো রাজদরবার, তার সঙ্গে সঙ্গে এটা ফোর্টের সবথেকে টপ পয়েন্ট, সবথেকে উঁচু পোর্শন। এই জায়গাটির নাম বারাদ্রি অর দরবার হল। আর এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে ডাবল স্টোরিড বিল্ডিং, বেসিক্যালি দোতলার বাড়ি। একদিকে রয়েছে ওপেন টেরেস আর রয়েছে অডিয়েন্স হল। নিচের যে দুটো তালা রয়েছে সেখানে একটা কনসিডার করা হয় দিওয়ানি খাস, আর একটা হচ্ছে দিওয়ানি আম। এগুলো বেসিক্যালি অডিয়েন্স হল। এটা হচ্ছে টপ ফ্লোর থেকে নেওয়া সিটি ভিউ। দিওয়ানি খাস এবং দিওয়ানি আম থেকে সোজা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাব, যেখানে রয়েছে অ্যাকচুয়াল দরবার হল। বেসিক্যালি এটা হচ্ছে কোর্ট এই ফোর্টের। এখান থেকেই পুরো রাজত্বের খেয়াল রাখতেন রাজা, তার সঙ্গে সঙ্গে সমস্ত রকমের বিচার পরামর্শ, সলা পরামর্শ, কীভাবে রাজধানীর উন্নতি করা যায় সেই সব কিছু এখান থেকে টেক কেয়ার করতেন। তো এটা একদিকের সিটি ভিউ, তার সঙ্গে সঙ্গে ফোর্টটারও ভিউ বলতে পারো। দরবার থেকে বেরিয়ে সামনের দিকেই ডান দিকেই পড়বে এই মস্কটা। এটা মোহাম্মদ ইব্রাহিমের তৈরি মস্ক। তো এখানে রয়েছে ছোটোখাটো অনেক পরিত্যক্ত রুম। তো এখানে মেনলি রাজারাই বাস করতো। তার একটু পরেই রয়েছে এটা আরেকটা ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাঙ্ক। বেসিক্যালি এই পুরো ফোর্টটার মধ্যে 3টে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। একটা নিচে দেখলাম, তারপর আরেকটা দেখলাম, আর সব থেকে ওপরের যে ট্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এটা। দরবার থেকে বেরিয়ে নিচের দিকে নামতে গেলে ডান দিক ধরে আমি আসছি, কারণ বাম দিক ধরে আমি উপরে উঠেছিলাম। এবার এখানে সামনেই দেখলাম একটা রাজকক্ষ, পরিত্যক্ত কক্ষ বেসিক্যালি। তো ঘরটার যে অবস্থাটা দেখতে পাচ্ছ, যে কী রকম স্ট্রাকচার, এটা দেখলে রিয়েলাইজ করতে পারবে যে কীরকম রুমের মধ্যে রাজারা থাকতেন। সামনে রয়েছে আরও একটা বিল্ডিং। মেনলি এই জায়গাতেই রাজা থাকতেন। এই সমস্ত এরিয়াতে গরম অনেকটাই বেশি, আর তাই গরম থেকে বাঁচার জন্য বড় বড় পাথরকে এত ভালোভাবে বসে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে যে এই সমস্ত গরমেও এই রুমগুলোর মধ্যে যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট শীতল। বেশ ভালো টেকনোলজি বলা যেতে পারে, যে সেই সময় মানুষের কাছে এত কিছু ছিল না, তারপরেও এত প্ল্যানিংভাবে এগুলোকে বানানো।
বাইরের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবথেকে ওপরের দিকে বানানো হয়েছে রাজার ঘর, তাকে অনায়াসেই যাতে করে বাইরের কোনো শত্রু এসে রাজাকে অ্যাটাক করতে না পারে। অ্যান্ড সিকিউরিটি স্ট্রাকচার তো অসাধারণ। সামনেই রয়েছে ক্যানন ঘর। এখানে বেসিক্যালি আমি দেখলাম প্রচুর কামান রাখা আছে সেই পুরোনো দিনের, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটাতে এসে মনে পড়ছে তো তেরে নাম মুভির সেই সিনটা, বেসিক্যালি তেরে নাম মুভিটাও এখান থেকে শ্যুটিং হয়েছে, কিছু কিছু পোর্শন তেরে নাম মুভির। তো আশা করি এই যে ভিডিওটা দেখছো তার সঙ্গে সঙ্গে রিলেট করতে পারছো যে মুভিটা কোথায় শ্যুটিং হয়েছে। এছাড়াও সিংহাম রিটার্নসের কিছু পোর্শন এখান থেকে শ্যুট হয়েছে। তাছাড়াও অনেক দক্ষিণ ভারতীয় মুভি রয়েছে যেগুলো এখান থেকে শ্যুট করা হয়, বা আরও অনেক ধরনের ফিল্ম রয়েছে যেগুলো এই গোলকুন্ডা ফোর্ট এসে শ্যুট করা হয়। তো মুভি শ্যুটিংয়ের জন্য একটা বেস্ট একটা প্লেস, কারণ প্যালেস একটা ভিউ। যাই হোক, এখন আমরা সোজা চলে এসেছি রানীমহল। রানীমহল এই ফোর্টের একটা সবথেকে বড় অ্যাট্রাকশন। অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, এটা হিউজ পোর্শনকে ঘিরে রয়েছে এই রানীমহল। আর দেখতেই পাচ্ছ এখন সমস্ত পরিত্যক্ত রুমগুলোর কী অবস্থা, আর প্রচণ্ড অন্ধকার এই জায়গাটা। সি দ্য অ্যাম্বিয়েন্স অ্যাকচুয়ালি। এখানে আমার যেটা মনে হলো চারিদিকে চামচিকির আওয়াজ শোনা যাচ্ছে এবং খুব ভয়ানক একটা ব্যাপার। সমস্ত রাজাদের আকর্ষণের কেন্দ্র এই ফোর্ট সমস্ত জৌলুস সারিয়ে এখন মৌন মুখে বিদ্যমান। রানীমহলের মাঝ বরাবর রয়েছে একটা লম্বা হল। এখানে রাজা রানী বসতেন এবং এই রানীমহলে শুধুমাত্র রানীই থাকতেন না, রানীর সঙ্গে সঙ্গে আরও সমস্ত দাসদাসী এবং রাজার অন্যান্য রানীরাও এই রানীমহলের মধ্যে থাকতো। সো বেসিক্যালি রাজার মেয়েরা বেসিক্যালি এই রানীমহলের আশপাশের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। রানীমহলের মেন গেট থেকে বেরিয়ে সামনের দিকে দেখতেই পাচ্ছ এই বিল্ডিংয়ে হয় লাইট শো। তো এটা বেসিক্যালি সন্ধ্যের দিকে হয়, 5:30 6:30 এরকম অ্যারাউন্ড। তো আমি যেহেতু দুপুরবেলার দিকে গিয়েছি তো লাইট শো দেখার তো অবকাশ নেই। আর মাঝ বরাবর রয়েছে রানীমহলের মাঝ বরাবর রয়েছে ফাউন্টেন। দেখতেই পাচ্ছ অন্যান্য মহলের তুলনায় রানীমহল অনেক বেশি সজ্জিত অবস্থায় রয়েছে। ভাঙাচোরা অবস্থায় থাকলেও দেখতেই পাচ্ছ দেওয়ালের যে শিল্প কারুকার্য এবং সেখানকার স্ট্রাকচার, তারপর ডিফারেন্ট সেলফ, এগুলো দেখে এটুকু অনুমান করাই যাচ্ছে যে বেসিক্যালি রানীমহল এই ফোর্টের একটা ম্যাগনিফিকেন্ট পিস অফ আর্কিটেকচার। অ্যান্ড এটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। সামনেই দেখতে পাচ্ছ সেই সময়কার ওয়াশরুম, বেসিক্যালি বাথরুম করার জায়গা, আর পাশেই রয়েছে স্নানাগার। তো এই রুমগুলোতে বেসিক্যালি রানীরা রেডি হতেন, তো ওনাদের সমস্ত প্রসাধন সামগ্রী এবং সাজগোজের জিনিসপত্র এইখানে থাকতো। সি দ্য বিউটি অফ দ্য স্ট্রাকচার। এই ফোর্টের সুরক্ষা ব্যবস্থা সম্বন্ধে বলতে গেলে বলা যেতে পারে নিপুণ হাতে তৈরি করেছিলেন রাজারা সুরক্ষা ব্যবস্থা, কারণ বাইরের শত্রুর আক্রমণ সেই সময়কার খুব কমন পরিচিত একটা ব্যাপার ছিল। তাই সমস্ত বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য রাজারা যত ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া যায়
সেইভাবেই বানিয়ে নিচ্ছিলেন এই ফোর্টকে। আর চারিদিকে দীর্ঘ প্রাচীর, প্রায় 460 কিলোমিটার ওপরে এই ফোর্ট অবস্থিত। তাই দেখে বুঝতেই পারছো ওভারঅল যে সিনারিও বা উচ্চতা দেখে যে কতটা সিকিওর। সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি একটা নগরের মধ্যে যে সমস্ত ফেসিলিটিসের প্রয়োজন সাধারণ জীবনযাপনের জন্য, সমস্ত রকমের ফেসিলিটিস এই ফোর্টের মধ্যে বিদ্যমান। রানীমহলের 200 মিটারের মধ্যে রয়েছে শস্য ভাণ্ডার, রয়্যাল বাথ অর্থাৎ রাজকীয় স্নানাগার, তার সঙ্গে সঙ্গে রয়েছে ওয়াটার ট্যাঙ্ক, মানে জল সরবরাহ করার যে ট্রেজার্স। তো এইভাবেই চারিদিকতে সজ্জিত। সামনেই রয়েছে রানীর পছন্দ মতো সবথেকে বড় বাগান। আর এটা পরিচিত তারামতির মস্ক নামে। যদিও সব কিছু এখন ভগ্নাবশেষই দেখা যাচ্ছে। এটাই ছিল ওভারঅল গোলকোন্ডা ফোর্ট। সামনেই দেখতে পাচ্ছ প্যালেস কমপ্লেক্স। তো এখানে বেসিক্যালি বিয়ের সমস্ত সরঞ্জাম, এখানে রাজার ফ্যামিলির যে কোনো বিয়ে বাড়ি এখানে অনুষ্ঠিত হতো। যাই হোক, এটাই ছিল ওভারঅল গোলকোন্ডা ফোর্টের হিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে নগর পরিক্রমা। প্রায় দীর্ঘ 800 বছরের ইতিহাস বহন করে রয়েছে এই গোলকোন্ডা ফোর্ট এবং এখনও স্বমহিমায় মূর্তিমান। তো যাই হোক, এই ফোর্ট যেমনটা আগে বলেছিলাম, কাকাতিয়াস ডাইনেস্টি অফ ওয়ারাঙ্গল এরা তৈরি করেছিল এই ওভারঅল গোলকোন্ডা ফোর্ট। তারপর অনেক কিছু অ্যাডিশন হয়েছে, আবার অনেক কিছু নষ্ট হয়েছে। তারপর বাহামানিজ এরা এখানে রাজত্ব করে। তারপর অরঙ্গজেব কীভাবে এই ফোর্ট দখল করলো সেই নিয়ে অনেক বড় হিস্ট্রি রয়েছে। দীর্ঘ 8 বছর ধরে 10,000 সৈনিককে নিয়েও এই ফোর্ট দখলে না নিয়ে আসতে পারে অরঙ্গজেব প্রতারণার সুযোগ নেন এবং তিনি ওই সময় ফোর্টের রাজত্ব যিনি করছিলেন ওনার প্রধান সৈনিককে অনেক ধনসম্পত্তি দেওয়ার লোভ দেখিয়ে এই ফোর্টের মেন দরজা খুলে দেওয়ার কথা বলেন এবং সেই কথা অনুযায়ী প্রধান সৈনিক ফোর্টের মেন দরজা খুলে দেয় এবং সমস্ত 10,000 সৈনিক নিয়ে ফোর্টের ভেতরে ঢোকে। অরঙ্গজেব এই গোলকোন্ডা ফোর্টকে নিজের দখলে করেন। এটাই ছিল এটার প্যাথেটিক হিস্ট্রি। তারপর মুঘল এম্পায়ার এই ফোর্টের ওপর রাজত্ব করেছে। বেসিক্যালি যে সমস্ত রাজারা হায়দ্রাবাদের ওপর রাজত্ব করেছেন তাদের প্রত্যেকেরই মেইন রাজগৃহ ছিল এই গোলকোন্ডা ফোর্ট। এই ছিল গোলকোন্ডা ফোর্টের কাহিনী। আশা করি এই ব্লগটা ভালো লেগেছে। তো চলো দেরি না করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।